ছাত্রলীগের বিরুদ্ধে চলে গেছে বা সরকারের বিরুদ্ধে চলে গেছে, এই বিষয়টি কি আপনারা তখন উপলব্ধি করতে পারেন নাই নাকি? দেখুন, এটির প্রমাণ হিসেবে আবারও বলবো যে আমাদের 14 জুলাইয়ের বাস্তবতা যদি বলি, আমরা যখন আবাসিক হলগুলোতে যাওয়া শুরু করেছিলাম, ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, এগুলো তো আমাদের নিউজেও লাইভ রয়েছে, ছাত্রলীগের অফিসিয়াল পেজেও লাইভ রয়েছে। আমরা যখন আবাসিক হলগুলোতে যাই, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া কি, শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে, তারা কিভাবে অন্তরঙ্গ ভাবে আমরা কোটা সমস্যার সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এটি তো একেবারেই সুস্পষ্ট ভাবে সেটি প্রমাণিত হয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে মিথস্ক্রিয়া, যে আমাদের যে সম্পর্ক ছিল, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হোক কিংবা তাদের ইতিবাচক ভূমিকা রাখা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করছে। পরবর্তী যে ঘটনাটি ঘটেছে, এটি নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি, যে বিশেষ করে এই শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তাদের বুকে গুলি চালিয়ে এবং তার দায় তারা সরকারের উপর চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগের উপর ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে একটি কৃত্রিম পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছিল এবং এই কৃত্রিম পরিস্থিতি তৈরি করতে তারা সফল হয়েছে। এবং এটির মাধ্যমে আজকে দেখুন, তারা যদি এটি না করে থাকে, তাহলে 5 আগস্ট পরবর্তী সময় যারা শিশু সন্ত্রাসী ছিল তাদেরকে মুক্তি দেওয়ার ঘটনা দেখি। আর সরকারিভাবে আজকে তো আমাদের বলার প্রয়োজন নেই, অফিসিয়াল ডিক্লারেশন, এই গভর্নমেন্টের অফিসিয়াল ডিক্লারেশন কি বলে, তারা বলছে যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত, যারা পুলিশ হত্যা করছে, যারা এই প্ল্যাটফর্মে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদেরকে আইন কোনো প্রশ্ন করতে পারবে না, তাদের কোনো বিচার বিভাগে তদন্ত করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তো খুনিদের কারা প্রোটেকশন দিচ্ছে এবং কারা সত্যিকারের খুনি, এটা তো বাংলাদেশ ছাত্রলীগের বলার প্রয়োজন নেই, গভর্নমেন্টই বলে দিচ্ছে কারা খুনি, এবং এই খুনিদের যে কোনো বিচারের আওতায় নিয়ে আসা যাবে না সেটি তারা ঘোষণা করছে। যে কারণে এই লাশের রাজনীতি, এবং এই আমরা কি চেয়েছি, শিক্ষার্থীরা চেয়েছে কোটা সংস্কার, বাংলাদেশ ছাত্রলীগ চেয়েছে কোটা সংস্কার আজকে এই, এবং সেই সমস্যার সমাধানটা করার জন্যই তো আমরা চেষ্টা করেছি। অথচ আজকে বাংলাদেশে কি বাস্তবতা তৈরি করা হয়েছে, এই যে ছেলেমেয়েরা আজকে সরকারি চাকরির কোনো বিজ্ঞাপন নেই, সরকারি চাকরির প্রক্রিয়াকে আজকে এক ধরনের হাস্যকর পরিস্থিতিতে পরিণত করা হয়েছে। পিএসসি একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়, যেটা একটা আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল, সেই পিএসসি কে আজকে এক ধরনের বিতর্কিত করা হয়েছে। এবং বিভিন্ন ধরনের বিসিএস সেটি কিভাবে যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে কিভাবে উত্তীর্ণ ঘোষণা করা হচ্ছে, কিভাবে 268 জনের অধিক সংখ্যক শিক্ষার্থীকে রাজনৈতিক বিশ্বাসের কারণে, যেটি তার সাংবিধানিক অধিকার, সেই এই সরকার আবার সংবিধান নিয়ে বড় বড় কথা বলে, তারা যে সাংবিধানিক অধিকার যেটি ম্যান্ডেট প্রাপ্ত সেটি থাকার কারণে তারা চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে। ধর্মের, আপনি সনাতন ধর্মাবলম্বী, আপনার চাকরি পাওয়ার রাইট নেই, এই ধরনের পরিবেশ কিন্তু তারা তৈরি করেছে। এবং ছেলেমেয়েরা কিন্তু শঙ্কার মুখে রয়েছে যে এক ধরনের যে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি শেখ হাসিনা সরকার সূচিত করেছিল, সেটিকে তারা ইতিমধ্যে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। কিন্তু অভিযোগ তো করা হচ্ছে যে ছাত্রলীগের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক অনিয়ম দুর্নীতি করা হয়েছে। একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না, এবং এটি নিয়ে আমারই বলার প্রয়োজন নেই, বাংলাদেশের শিক্ষার্থীরা সেটি জানে। সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছিল কেন? সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়ার কারণ, এটি যখন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল এবং যোগ্যতা, দক্ষতা, মেধার ভিত্তিতে যখন চাকরি পাওয়ার সুযোগটি অবারিত হয়েছে, তখনই কিন্তু সরকারি চাকরির প্রতি এক ধরনের দুর্নিবার আকর্ষণ তৈরি হয়েছে। এবং এই বিসিএস পরীক্ষা থেকে শুরু করে অপরাপর সকল পরীক্ষায় এই পদ্ধতিটি বাস্তবায়ন করা গিয়েছিল বলেই কিন্তু তরুণ প্রজন্ম শেখ হাসিনা সরকারের প্রতি অনেক বেশি আন্তরিক ছিল। সাদ্দাম, এই যে ছাত্রলীগের এই বিদ্যমান একটি বাস্তবতার মধ্যে বাংলাদেশে এখন নেতাকর্মীরা অনেক নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যেতে হচ্ছে। তো আসলে আপনার কাছে কি ধরনের খবর আছে, মানে আপনার নেতাকর্মীরা আসলে বাংলাদেশে এই মুহূর্তে কি ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে? আমরা ইতিমধ্যেই সেটি বলেছি যে আমরা আজকে এই বাংলাদেশে আন্দোলন হওয়া, সরকার পরিবর্তন হওয়া, এটি তো একটি রাজনৈতিক ঘটনা, সেটি ভিন্ন বিষয়। অথচ আজকে এই 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগের কয়েক লাখ নেতাকর্মী, তারা তাদের শিক্ষার অধিকার, যেটি তাদের মৌলিক মানবাধিকার, যেটি সংবিধান স্বীকৃত অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত রয়েছে শুধুমাত্র তার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিশ্বাসের কারণে। তার শিক্ষার অধিকারকে কুক্ষিগত করে রাখা হয়েছে। তাদের, আমাদের মেধাবী শিক্ষার্থীরা, সেটি মেডিকেল কলেজের শিক্ষার্থী হোক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক, সেখানে তারা আজকে লেখাপড়া শেষ করছে, ইন্টার্নশিপ করছে, এবং এই সরকার তারা কি করছে, তাদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছে, সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে, নানা ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি তাদের করছে। তো গোটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে কি ধরনের এক ধরনের নির্যাতন ক্যাম্পে পরিণত করা হয়েছে সেটি তো আমরা দেখেছি। এবং এই ধরনের
হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদের ঘটনা হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তো প্রমাণিত হয়েছে যে এক ধরনের কিলিং মিশন গুলো কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং জয় বাংলা বলার অপরাধে একটি রাজনৈতিক স্লোগান দিচ্ছে, একটা বিশ্বাসের কথা বলছে, যেটি আমাদের মুক্তিযুদ্ধের মর্মবাণী, সেটি বলার কারণে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরই কোনো না কোনো মামলার আওতায় নিয়ে আসা হয়েছে, হয় কারাগারে থাকতে হচ্ছে, না হলে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা। বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা জায়নামাজে থাকা অবস্থাতেই মারা যাচ্ছে। এটা তো আমরা অহরহই দেখছি বাংলাদেশের বর্তমান বাস্তবতায়। এবং এই বাস্তবতা শুধু ছাত্রলীগের কর্মীদের উপর হচ্ছে সেটিও কিন্তু না, আজকে গোটা বাংলাদেশ ব্যাপী আজকে এই নির্যাতন নিষ্পেষণের ঘটনাগুলো ঘটছে, এই জুলুমের ঘটনাগুলো ঘটছে। এবং এটির বিপরীতে আমাদের গণতান্ত্রিক স্পেসকে সম্পূর্ণ কুক্ষিগত করা হয়েছে, কোনো ধরনের অধিকারের জায়গাটি রাখা হয়নি, এবং জনগণের ম্যান্ডেটের কোনো ধার ধারা হচ্ছে না। আজকে জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার কায়েম হয়ে তারা আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে। নিজেরা ফ্যাসিস্ট শাসনের টেক্সট টু এক্সাম্পল হয়েও তারা আজকে অপরকে সেই গণতন্ত্র বিরোধী বলে বলার মতো এক ধরনের বাস্তবতা তারা তৈরি করেছে। সংবাদ মাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সংবাদ মাধ্যম কিভাবে যমুনা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং এটি তো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেক মুহূর্তেই পরিলক্ষিত হচ্ছে। ছাত্রলীগের কর্মীরা, আর আমরা আগেও বলেছি যে এদের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়াই কেয়ার করি, এদের এই নিষেধাজ্ঞার কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। আমাদের সামরিক স্বৈরশাসক পাকিস্তানের সময়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খান ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল, তো সেই নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করেছি? মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তো যারা নিষিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গেই তো বাংলাদেশ ছাত্রলীগের প্রশ্নটি জড়িত রয়েছে। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, মানবিক মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা যুগে যুগে সংগ্রাম করেছে, যে কারণে আমরা মনে করি যে আজকে ছাত্রলীগের কর্মীরাও সেই সংগ্রামের মধ্যে রয়েছে, এবং এই অপশক্তির দর্প চূর্ণ করে বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় বিচার সংগত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে। এই যে সাদ্দাম, আপনি যে সংগ্রামের কথা বললেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সংগ্রামের মধ্যে আছে, তো আমরা যখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য মাধ্যমে যখন দলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয় ব্যক্তিগত পরিসরে, তো তাদের একটি বড় অভিযোগ যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের দিক থেকে আমাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে না।